বিগত পর্বগুলোর মতো আজকের এই ষষ্ঠ পর্ব আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো ভৌতবিজ্ঞান ক্লাস 10 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত ইউনিট 5 অর্থাৎ আলো বা অপটিক্সের প্রথম চ্যাপ্টার গোলীয় দর্পণে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট অন স্ফেরিক্যাল মিরর। তো আজকের মূল আলোচ্য বিষয়গুলোতে যাওয়ার আগের দিন আমি তোমাদের রৈখিক বিবর্ধনের যে অঙ্কটা হোম টাস্ক দিয়েছিলাম সেটার সলিউশনটা একটু আলোচনা করে নেব। তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে রৈখিক বিবর্ধনের ফর্মুলা, অলরেডি তোমরা জানো। স্মল এম ইকুয়াল টু ক্যাপিটাল আই বাই ক্যাপিটাল ও ইকুয়াল টু স্মল ভি ডিভাইডেড বাই স্মল ইউ। এখন আগে প্রশ্নটা যদি দেখি, কি বলেছে? একটি অবতল দর্পণ ওর 5 সেন্টিমিটার সামনে রাখা 2.5 মিলিমিটার দীর্ঘ একটি বস্তুর 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সদ্বিম্ব গঠন করে। প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। তাহলে প্রশ্নে কি বলে দিয়েছে না, অবতল দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরত্বে বস্তুটাকে রাখা রয়েছে, সুতরাং বস্তু দূরত্ব স্মল ইউ সেটা গিভেন, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান অর্থাৎ স্মল ভি। এখন প্রশ্নে কি বলল না, যে অবতল দর্পণের সামনে বস্তুটাকে প্লেস করা হচ্ছে সেই বস্তুটার দৈর্ঘ্য বা উচ্চতা হচ্ছে 2.5 মিলিমিটার, অর্থাৎ ক্যাপিটাল ও সেটা হচ্ছে 2.5 মিলিমিটার। আবার এটা বলছে যে বস্তুর 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট প্রতিবিম্ব গঠিত হচ্ছে, সুতরাং প্রতিবিম্বের উচ্চতা ক্যাপিটাল আই সেটা হচ্ছে 1 সেন্টিমিটার, বা যদি ইউনিট কনভার্সন করি তাহলে আমরা পাচ্ছি সেটা 10 মিলিমিটার। সুতরাং এখান থেকে রৈখিক বিবর্ধনের ফর্মুলা দ্যাট ইজ স্মল এম ইকুয়াল টু ক্যাপিটাল আই বাই ও, এটাকে যদি কাজে লাগাই তাহলে আমি স্মল এম এর ভ্যালু যেটা সেটা এখান থেকে জানতে পারবো। তো এই দুটো থেকে যদি আমি সাবস্টিটিউট করি, ক্যাপিটাল আই হচ্ছে 10 মিলিমিটার আর ক্যাপিটাল ও হচ্ছে 2.5 মিলিমিটার, তাহলে স্মল এম এর ভ্যালু আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4। স্মল এম এর ভ্যালু পেলাম 4। এখন আমাদের প্রশ্নে ইউ গিভেন ভি জানতে চেয়েছে, তাহলে এবার যদি স্মল এম ইকুয়াল টু স্মল ভি বাই ইউ এই ফর্মুলাটাকে যদি কাজে লাগাই তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমি স্মল ভি পাচ্ছি স্মল এম ইন্টু স্মল ইউ, দুটোরই ভ্যালু আমাদের জানা, দ্যাট ইজ স্মল এম হচ্ছে 4 আর স্মল ইউ যেটা সেটা গিভেন অর্থাৎ 5 সেন্টিমিটার। তাহলে দেখে নেওয়া যাক, আমি স্মল ভি যেটা পেলাম সেটা হচ্ছে স্মল এম ইন্টু স্মল ইউ। এবারে সমস্ত ভ্যালু সাবস্টিটিউট করলে আমি সেন্টিমিটার এককে স্মল ভি এর ভ্যালু পাচ্ছি 20, অর্থাৎ যেটা জানতে চেয়েছে আমাদের স্মল ভি সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি আগের দিন তোমাদের অ্যান্সারগুলো বলে দিয়েছিলাম, তোমরা যারা করতে পেরেছো অলরেডি অঙ্কটা তারা এই সলিউশন থেকে একটুখানি চেক করে নাও যে ঠিকঠাক প্রসেসে করতে পেরেছো কিনা, আর যারা করতে পারোনি তারা আশা করি এবারে বুঝতে পেরেছো যে অঙ্কটাকে কিভাবে করতে হবে। তাহলে এইবার আজকের যে মূল আলোচ্য বিষয় সেখানে আমরা প্রসিড করব। তো দেখে নেওয়া যাক, আজকে আলোচনার শুরুতেই আমরা যেটা পড়ব প্রথমে সেটা হচ্ছে সদ্বিম্ব অর্থাৎ রিয়েল ইমেজের বৈশিষ্ট্য। আমরা আগের দিন অসদ্বিম্ব অর্থাৎ ভার্চুয়াল ইমেজের বৈশিষ্ট্যগুলোকে কনসিডার করে অনেক রে ডায়াগ্রাম আমরা এক্সপ্লেন করেছিলাম। তো আজকে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠনের ব্যাপারে কথা বলার আগে রিয়েল ইমেজ অর্থাৎ সদ্বিম্বর বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক। তাহলে যখন আমি রে ডায়াগ্রাম দিয়ে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন ব্যাখ্যা করব তখন সেখানে সদ্বিম্বের বৈশিষ্ট্য অনুযায়ী তোমরা সেটাকে কোরিলেট করতে পারবে। তো দেখো, সদ্বিম্বে প্রথমেই যেটা বলছে সেটা হচ্ছে বস্তু এবং প্রতিবিম্ব দর্পণের একই পাশে, অর্থাৎ কি না, অসদ্বিম্বে তোমরা যেরকম দেখতে পেয়েছিলে যে দর্পণের প্রতিফলক তলের সামনে যদি বস্তু থাকে তাহলে তার প্রতিবিম্ব গঠিত হচ্ছে ঠিক
বস্তুর অপোজিটে অর্থাৎ দর্পণের প্রতিফলক তলের পিছনে। এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোটাই উল্টো, অর্থাৎ এক্ষেত্রে দর্পণের প্রতিফলক তলের সামনে যদি বস্তুকে প্লেস করা হয় তাহলে তার প্রতিবিম্ব সেই একই সাইডে অর্থাৎ দর্পণের সেই প্রতিফলক তলের সামনেই গঠিত হবে। সেকেন্ড পয়েন্ট কি বলছে না, প্রতিবিম্ব বস্তু সাপেক্ষে অবশীর্ষ বা ইনভার্টেড। অসৎবিম্বের ক্ষেত্রে তোমরা দেখেছিলে যে প্রতিবিম্ব যেটা গঠিত হচ্ছিল সেটা বস্তু সাপেক্ষে সমশীর্ষ বা ইরেক্ট। এক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেটা বস্তু সাপেক্ষে অবশীর্ষ অর্থাৎ ইনভার্টেড বা উল্টো। আচ্ছা, থার্ড পয়েন্ট কি বলছে না, এক্ষেত্রে রৈখিক বিবর্ধন অর্থাৎ স্মল m লেস দ্যান 1 বা ইকুয়াল টু 1 বা গ্রেটার দ্যান 1 সমস্ত ধরনের ভ্যালুই হতে পারে। অর্থাৎ যখন অসৎবিম্ব কনসিডার করেছিলাম তখন দু রকমের কেস পাওয়া গেছিল, একটা হচ্ছে উত্তল দর্পণের জন্য, একটা হচ্ছে অবতল দর্পণের জন্য। তোমাদের যদি মনে থাকে তাহলে একটুখানি রিমেম্বার করো যে উত্তল দর্পণের ক্ষেত্রে স্মল m সেটা সবসময় লেস দ্যান 1 বা ভেরি ভেরি লেস দ্যান 1 হচ্ছিল, এবং অবতল দর্পণের ক্ষেত্রে বলেছিলাম সেটা স্মল m গ্রেটার দ্যান 1 হবে, যেটা আমরা আজকে একটু পরে রে ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পাবো। সৎবিম্বের ক্ষেত্রে কিন্তু স্মল m অর্থাৎ রৈখিক বিবর্ধনের 3 রকমের ভ্যালুই হতে পারে, অর্থাৎ স্মল m এর ভ্যালু সেটা 1 এর থেকে কম হতে পারে, অথবা 1 এর সমান হতে পারে, অথবা 1 এর থেকে বেশিও হতে পারে। এবং তার রেসপেক্টে যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে সৎবিম্বের যে আকার বা দৈর্ঘ্য বা উচ্চতা সেটা বস্তুর আকার বা দৈর্ঘ্য বা উচ্চতা সাপেক্ষে কম হতে পারে, অথবা তার সমান হতে পারে, অথবা তার থেকে বেশি হতে পারে। ঠিক একই রকম ভাবে আমি যদি প্রতিবিম্ব দূরত্বকে বস্তু দূরত্ব সাপেক্ষে ব্যাখ্যা করি তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব সেটা বস্তু দূরত্ব অপেক্ষা কম হতে পারে, অথবা তার সমান হতে পারে, অথবা তার থেকে বেশি হতে পারে। তো অসৎবিম্ব এবং সৎবিম্ব সম্পর্কে যা যা জানলে তোমরা বৈশিষ্ট্যগুলো, সেগুলো অলরেডি কিছুটা আগের দিন তোমরা দেখেছো উত্তল দর্পণকে কনসিডার করে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে। এবারে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে অবতল দর্পণকে কনসিডার করে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে। তো শুরু করা যাক আমাদের যে মেন টপিক আজকের সেটা। দেখো একটা জেনারেল প্রশ্ন এখানে লেখা রয়েছে, বলছে কি, বলছে নিম্নে বিবৃত ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে অবতল দর্পণে একটি বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করে বোঝাও যদি বস্তুটি এইভাবে। আমি আজকে টোটাল 6টা কেস আলোচনা করব, সুতরাং মাথায় এটা রাখো যে আজকে যে দর্পণটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অবতল দর্পণ, এবং অবশ্যই আজকের যে বস্তুটাও আমরা কনসিডার করছি সেটাও এক্সটেন্ডেড অবজেক্ট বা বিস্তৃত বস্তু। তো শুরু করা যাক। প্রথম কেসটা দেখো, যখন বস্তুটাকে দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে রাখা হচ্ছে। তো ফার্স্টে আমরা রে ডায়াগ্রাম দিয়ে এটাকে একটুখানি এক্সপ্লেন করি, তারপরে রে ডায়াগ্রামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে এখানে কতগুলো প্যারামিটার্স লেখা রয়েছে সেটা আমরা দেখব। তো দেখো অলরেডি এখন তোমরা অবতল এবং উত্তল দর্পণ সম্পর্কে যে রে ডায়াগ্রামগুলো রয়েছে তোমরা চিনতে শিখে গেছো, বা তার সঙ্গে তোমরা এখন যথেষ্ট ভালোভাবে পরিচিত হয়েছো। সেজন্য এখানে কোনটা দর্পণের প্রধান ছেদ বা দর্পণের কোনটা মেরু বা দর্পণের বক্রতা কেন্দ্র বা দর্পণের মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু কোনটা, এগুলো আমি আর বলছি না। শুধু এটুকু মাথায় রাখো এটা একটা অবতল দর্পণ, অবশ্যই দেখে তোমরা বুঝতে পারছো। দেখো এখানে ক্যাপিটাল পি কিউ এটা একটা এক্সটেন্ডেড অবজেক্ট বা বিস্তৃত বস্তু, যেটা দর্পণের যে প্রধান অক্ষ তার উপরে ভার্টিক্যালি এইভাবে রাখা রয়েছে, এবং অবশ্যই সেটা দর্পণের প্রতিফলক তলের সামনে রাখা রয়েছে। এবং আমাদের যে কেসটা কনসিডার করলাম অর্থাৎ সেই কেস অনুযায়ী বস্তুটার অবস্থান কিন্তু হচ্ছে দর্পণের যে মেরু অর্থাৎ ও এবং দর্পণের যে মুখ্য ফোকাস অর্থাৎ ক্যাপিটাল এফ তাদের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে। এখন দেখো এই যে বিস্তৃত বস্তু তার যে নিম্ন প্রান্ত দ্যাট ইজ ক্যাপিটাল কিউ, সেখান থেকে একটা আলোক রশ্মি দর্পণের এই তলের উপর আপতিত হয়ে এই তলে বাধাপ্রাপ্ত হয়ে আবার রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে এইভাবে, ঠিক আছে? অর্থাৎ এইভাবে আপতিত হচ্ছে এবং তারপরে দর্পণের মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে সেম পাথ বরাবর এইভাবে বেরিয়ে যাচ্ছে। এখন এই বিস্তৃত বস্তুর যদি আমরা শীর্ষদেশ অর্থাৎ ক্যাপিটাল পি পয়েন্টটা কনসিডার করি তাহলে এই পয়েন্ট থেকে একটা রশ্মি দ্যাট ইজ পি এ সেটা দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে দর্পণের এই তলের উপরে আপতিত হচ্ছে এবং এই তলে বাধাপ্রাপ্ত হয়ে রিফ্লেক্টেড হচ্ছে। কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে নাকি এই পাথ বরাবর দর্পণের যে মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু তার থ্রু দিয়ে এইভাবে চলে যাচ্ছে। এখন আর একটা রশ্মি পিবি সেইটা দর্পণের এই প্রতিফলক তলের উপরে লম্বভাবে পড়ছে, অর্থাৎ এক্ষেত্রে আপতিত রশ্মিটা হচ্ছে ধরো পিবি। তারপরে
এই তলে বাধাপ্রাপ্ত হয়ে আবার সেটাও রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে এবং সেটা কিন্তু সেম পাথ বরাবর এইভাবে দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমরা দুটো প্রতিফলিত রশ্মি পেলাম, একটা হচ্ছে এইটা একটা প্রতিফলিত রশ্মি আর একটা হচ্ছে এইটা প্রতিফলিত রশ্মি। তোমরা দেখে বুঝতে পারছো এই দুটো প্রতিফলিত রশ্মি কিন্তু ডাইভারজেন্ট অর্থাৎ অপসারী, সুতরাং এরা তো নির্দিষ্ট কোনো পয়েন্টে মিলিত হচ্ছেই না, বরং এইভাবে রিফ্লেক্টেড ব্যাক হয়ে এইভাবে আস্তে আস্তে ওরা স্প্রেড করে যাচ্ছে অর্থাৎ ছড়িয়ে যাচ্ছে। সো এদেরকে যদি পিছন দিকে এইভাবে ডটেড লাইন দিয়ে এক্সটেন্ড করা হয়, পিছন দিকে বলতে দর্পণের প্রতিফলক তলের পিছনে, তাহলে ওরা ছেদ করছে ধরো এই পয়েন্ট অর্থাৎ পি প্রাইম পয়েন্ট, সেখানে ছেদ করছে। এবং এই পি প্রাইম পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই পি পয়েন্টের প্রতিবিম্ব, এবং পি প্রাইম পয়েন্ট থেকে যদি দর্পণের প্রধান অক্ষের উপরে একটা লম্ব ড্র করা হয় তাহলে আমরা যে কিউ প্রাইম পয়েন্ট পেলাম সেটা হচ্ছে এই কিউ পয়েন্টের প্রতিবিম্ব। এবং দেখো দর্পণের পেছনে এই পি প্রাইম কিউ প্রাইম যেটা সেটাই হচ্ছে এই পি কিউ বিস্তৃত বস্তুটার গঠিত প্রতিবিম্ব। এবং দেখতে পাচ্ছ যে দর্পণের প্রতিফলক তলের সামনে বস্তুটা রয়েছে এবং তার ঠিক অপোজিটে অর্থাৎ দর্পণের প্রতিফলক তলের পেছনে পি প্রাইম কিউ প্রাইম গঠিত হয়েছে। সুতরাং অবশ্যই এটা কিন্তু একটা অসৎ প্রতিবিম্ব। এবং তার সঙ্গে এটাও বলছি যে বস্তুটা ভার্টিক্যালি এইভাবে প্লেস করা হচ্ছে এবং তার যে প্রতিবিম্বটা গঠিত হলো সেটাও কিন্তু এই ডিরেকশনেই রয়েছে। সো বস্তু সাপেক্ষে এটা কিন্তু ইরেক্ট অর্থাৎ সমশীর্ষ বা সোজা। এবং এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারছো যে এক্ষেত্রে কিন্তু স্মল এম গ্রেটার দেন 1 হচ্ছে, অর্থাৎ বস্তুর উচ্চতা সাপেক্ষে প্রতিবিম্বের যে উচ্চতা সেটা কিন্তু বড় বা বিবর্ধিত হচ্ছে। সুতরাং এখানে যে প্যারামিটারস লেখা রয়েছে সেটা যদি আমরা দেখে নিই, দেখো এখানে স্মল ইউ সেটা বেসিক্যালি বস্তু দূরত্ব, মানে আমরা বলেছিলাম বস্তু দূরত্ব দর্পণের যে পোল বা মেরু সেটার রেসপেক্টে মেজার করা হচ্ছে, তো সেটা হচ্ছে লেস দেন স্মল এফ। অর্থাৎ কি স্মল এফ হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য, দ্যাট ইজ এই ও এফ যেটা সেটাই হচ্ছে স্মল এফ, তার মধ্যে যে কোনো একটা স্থানে এই বিস্তৃত বস্তুটাকে প্লেস করা হচ্ছে, অর্থাৎ স্মল ইউ যেটা সেটা হচ্ছে এই যে ফোকাস দৈর্ঘ্য তার থেকে ছোট হচ্ছে, অর্থাৎ দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে থাকছে। এটা আমাদের যে কেসটা আমরা কনসিডার করলাম, তার ফলে যে প্রতিবিম্বটা গঠিত হলো সেটা হচ্ছে দর্পণের পিছনে। অলরেডি আমরা সেটা দেখে নিয়েছি, দর্পণের প্রতিফলক তলের পিছন দিকে এই পি প্রাইম কিউ প্রাইম যে প্রতিবিম্ব সেটা গঠিত হচ্ছে। থার্ড কি বললাম না, স্মল এম গ্রেটার দেন 1, অর্থাৎ বস্তুর আকার সাপেক্ষে প্রতিবিম্বের আকার যেটা সেটা কিন্তু বেশি হচ্ছে বা বিবর্ধিত হচ্ছে, দ্যাট ইজ পি কিউ যদি এই বস্তুটা হয় তার থেকে এই পি প্রাইম কিউ প্রাইম যেটা সেটা হচ্ছে প্রতিবিম্ব অর্থাৎ বিবর্ধিত। এবং অবশ্যই যে প্রতিবিম্বটা গঠিত হলো সেটা হচ্ছে অসৎ এবং সমশীর্ষ, যেটা অলরেডি তোমরা ডায়াগ্রাম থেকে দেখতে পেলে, আমি অলরেডি সেটা এক্সপ্লেন করে দিলাম। তাহলে এই রে ডায়াগ্রামের মাধ্যমে বস্তু যখন দর্পণের ফোকাস এবং মেরুর মধ্যে অবস্থান করছে তখন প্রতিবিম্বের অবস্থান কি হচ্ছে, প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের বৈশিষ্ট্য, এই সমস্ত কিছু আমরা জেনে যাচ্ছি। দেখো এখান থেকে আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা বলছে যে অবতল দর্পণ দ্বারা অসৎ, সমশীর্ষ ও আকারে বড় প্রতিবিম্ব কিভাবে গঠন করবে তার চিত্র অঙ্কন করো ও ব্যাখ্যা দাও। একদম সেম এক্সপ্লেনেশন, সেম রে ডায়াগ্রামকে কনসিডার করে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস। এরপরে সেকেন্ড কেস যেটা সেটা দেখে নিই। এখন বস্তুকে যদি অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয়, অর্থাৎ যদি আমি ডায়াগ্রামটা দেখি তাহলে ক্যাপিটাল পি কিউ সেটা হচ্ছে বিস্তৃত বস্তু এবং সেটা কোথায় রাখা রয়েছে না, এটা যদি অবতল দর্পণ হয় দর্পণের যে বক্রতা কেন্দ্র দ্যাট ইজ সি, বক্রতা কেন্দ্রের বাইরে এই ক্যাপিটাল পি কিউকে ওই দর্পণের যে প্রধান অক্ষ তার সঙ্গে ভার্টিক্যালি এইভাবে প্লেস করা হচ্ছে। অর্থাৎ এই প্রধান অক্ষকে যদি আমি এইদিকে এইভাবে এক্সটেন্ড করতে থাকি তাহলে সেই দিকে হচ্ছে অসীম, অর্থাৎ অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে এই ক্যাপিটাল পি কিউ অর্থাৎ বিস্তৃত বস্তু অবস্থান করছে। তো সেখান থেকে আমি এই কন্ডিশনটা পাচ্ছি যেটা বলছে ইনফিনিটি গ্রেটার দ্যান ইউ গ্রেটার দ্যান 2f, অর্থাৎ অসীম যে ইনফিনিটি তার থেকে এই বস্তু দূরত্ব যেটা সেটা ছোট এবং 2f এর থেকে বড়। এবার 2f জিনিসটা কি না, এই যে পয়েন্ট সেটা হচ্ছে দর্পণের বক্রতা কেন্দ্র, এবং যদি মেরু থেকে আমি মেজার করি দ্যাট ইজ ও সি, তাহলে আমরা অলরেডি জানি এটা হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ দ্যাট ইজ স্মল আর। এখন ও এফ এটা হচ্ছে
ফোকাস দৈর্ঘ্য দ্যাট ইজ স্মল এফ, এবং তার দ্বিগুণ দূরত্বে রয়েছে এই বক্রতা কেন্দ্র। সো ও থেকে যদি সেটাকে আমি মেজার করি তাহলে স্মল এফ প্লাস স্মল এফ দ্যাট ইজ 2f, এবং এই বক্রতা ব্যাসার্ধ 2f হচ্ছে যে কাচের গোলকের অংশবিশেষ হচ্ছে এই অবতল দর্পণটা, তার ব্যাসার্ধ দ্যাট ইজ রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ এই অবতল দর্পণটার। এখন দেখো সেম জিনিস, এই বিস্তৃত বস্তু তার যে নিম্ন প্রান্ত দ্যাট ইজ ক্যাপিটাল কিউ থেকে একটা আলোক রশ্মি এইভাবে যাচ্ছে প্রধান অক্ষ বরাবর, এইভাবে যেতে যেতে দর্পণের এই তলে বাধাপ্রাপ্ত হয়ে আবার রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে, এই পাথ বরাবরই আবার ফিরে যাচ্ছে, এবং বিস্তৃত বস্তুর যে শীর্ষদেশ দ্যাট ইজ ক্যাপিটাল পি, সেখান থেকে পি এ এই আলোকরশ্মিটা দর্পণের যে প্রধান অক্ষ তার সঙ্গে সমান্তরালভাবে দর্পণের এই তলে আপতিত হচ্ছে, এবং এই তলে বাধাপ্রাপ্ত হয়ে সেটা রিফ্লেক্টেড হচ্ছে এইভাবে, এই পাথ বরাবর সেটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা দর্পণের যে মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু দ্যাট ইজ ক্যাপিটাল এফ তার মধ্যে দিয়ে পাস করছে, এবং আর একটা রশ্মি এইটা দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে এইভাবে যাচ্ছে, যেতে যেতে দর্পণের উপর লম্বভাবে যদি এইভাবে আপতিত হয় তাহলে এই তলে সেটা বাধাপ্রাপ্ত হয়ে আবার রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে, সেম পাথ দিয়ে এইভাবে রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। এখন এখানে যে দুটো প্রতিফলিত রশ্মি পেলাম, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, এরা কিন্তু কনভার্জ করছে, অর্থাৎ এরা কিন্তু অভিসারী, এবং এরা কোন পয়েন্টে এসে মিলিত হচ্ছে না এই P1 যে পয়েন্ট লেখা রয়েছে এই পয়েন্টে এসে এই দুটো প্রতিফলিত রশ্মি কিন্তু মিলিত হচ্ছে। সো এই P1 পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই P পয়েন্ট যেটা তার প্রতিবিম্ব, এবং P1 থেকে যদি একটা লম্ব ড্র করা হয় দর্পণের প্রধান অক্ষের উপরে তাহলে যে Q1 পয়েন্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই Q পয়েন্টের প্রতিবিম্ব। সুতরাং এক্ষেত্রে PQ যে বিস্তৃত বস্তু তার গঠিত প্রতিবিম্ব হচ্ছে P1 Q1, এবং প্রতিবিম্বের আকার এবং বৈশিষ্ট্য যদি আমি এক্সপ্লেন করি তাহলে দেখো যে PQ যে বিস্তৃত বস্তুটা সেটা কিন্তু দর্পণের যে প্রতিফলক তল তার সামনে অবস্থান করেছে, এবং সেই সঙ্গে P1 Q1 তার যে গঠিত প্রতিবিম্ব সেটাও কিন্তু দর্পণের প্রতিফলক তলের সামনে অবস্থান করছে, এটা একটা পয়েন্ট। সুতরাং এটা কিন্তু সদ্বিম্ব হওয়ার প্রথম বৈশিষ্ট্য যেটা সেটাকে কিন্তু মেনে চললো। আবার দেখো বিস্তৃত বস্তু এইভাবে রয়েছে, এবং যে প্রতিবিম্ব P1 Q1 গঠিত হচ্ছে সেটা কিন্তু বস্তু সাপেক্ষে অবশীর্ষ অর্থাৎ ইনভার্টেড বা উল্টো, অর্থাৎ বস্তু যদি এইভাবে থাকে ওটা কিন্তু এরকম অর্থাৎ উল্টো দিকে। এবং দেখো আমি একটুখানি এইটা বরাবর দেখাতে থাকি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে যে প্রতিবিম্ব গঠিত হলো সেটা কি, অর্থাৎ স্মল ভি যেটা সেটা কি হচ্ছে না স্মল ভি হচ্ছে স্মল এফ লেস দেন স্মল ভি লেস দেন 2f, অর্থাৎ যে প্রতিবিম্বটা গঠিত হলো সেটা হচ্ছে দর্পণের যে মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু এবং দর্পণের যে বক্রতা কেন্দ্র তাদের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে সেটা গঠিত হয়েছে। এবং দেখো বিস্তৃত বস্তু ক্যাপিটাল পি কিউ এর যে উচ্চতা সেই সাপেক্ষে কিন্তু এই যে P1 Q1 তার যে প্রতিবিম্বটা গঠিত হলো তার যে উচ্চতা সেটা কিন্তু তুলনামূলক ছোট। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমাদের রৈখিক বিবর্ধন অর্থাৎ স্মল এম সেটা কিন্তু লেস দেন 1 হচ্ছে, এবং প্রতিবিম্বের উচ্চতা সেটা বস্তুর উচ্চতা সাপেক্ষে কিন্তু ক্ষুদ্রতর হচ্ছে। এবং অবশ্যই কিন্তু এই যে প্রতিবিম্বটা গঠিত হলো সেটা হচ্ছে সদ অর্থাৎ রিয়েল, এবং অবশীর্ষ অর্থাৎ ইনভার্টেড। দেখো সদ্বিম্বকে কনসিডার করে এই যে স্মল এম লেস দেন 1 তার কিন্তু প্রথম কেসটা তোমরা দেখতে পারলে। তোমরা অলরেডি সদ্বিম্বের বৈশিষ্ট্য জেনে গেছো যে এক্ষেত্রে কিন্তু স্মল এম এর ভ্যালু লেস দেন 1 হতে পারে, ইকুয়াল টু 1 হতে পারে, গ্রেটার দেন 1 হতে পারে। তো অলরেডি তোমরা স্মল এম লেস দেন 1 এই কেসটা পেয়ে গেলে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস, যখন বস্তুকে অসীম বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হচ্ছে বা বস্তুটা যখন বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থান করছে, দুরকম ভাবেই বলা যেতে পারে। এরপর যে থার্ড কেস সেটা একটু দেখে নেওয়া যাক। যখন বস্তুটাকে দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা হচ্ছে তখন কি হয় এবারে দেখে নেওয়া যাক। অর্থাৎ কি, এক্ষেত্রে বস্তু দূরত্ব দ্যাট ইজ স্মল ইউ সেটা হয়ে যাচ্ছে 2f, অর্থাৎ আমি এইমাত্র যেটা বললাম যে বস্তু দূরত্ব মানে দর্পণের যদি মেরু থেকে আমি মেজার করি তাহলে এই ওসি এটা হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ দ্যাট ইজ স্মল আর, আর আমরা অলরেডি জানি যে স্মল আর ইজ ইকুয়াল টু 2f। তো বস্তুটা দর্পণের যে বক্রতা কেন্দ্র সেখানে প্লেস করা হয়েছে দর্পণের প্রধান অক্ষের সঙ্গে এরকম ভাবে ভার্টিক্যালি, অর্থাৎ এক্ষেত্রে ক্যাপিটাল পি কিউ যেটা সেটা হচ্ছে বিস্তৃত বস্তুটা সেম। এবারে কি হচ্ছে আবার বলছি,
বস্তুটার যে নিম্ন ভাগ অর্থাৎ ক্যাপিটাল কিউ, সেখান থেকে একটা আলোকরশ্মি এই পথে যাচ্ছে প্রধান অক্ষ বরাবর এবং দর্পণের যে মুখ্য ফোকাস তার মধ্যে দিয়ে পাস করছে এবং দর্পণের এই তলে এসে আপতিত হচ্ছে এবং এই তল থেকে বাধাপ্রাপ্ত হয়ে আবার রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে, এইভাবে একই পাথ বরাবর যাচ্ছে এইভাবে। এখন এই বিস্তৃত বস্তুর যদি আমি শীর্ষদেশ দেখি, দ্যাট ইজ ক্যাপিটাল পি, তাহলে দেখো এই পি এ যে রশ্মিটা সেটা হচ্ছে দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে দর্পণের এই তলে আপতিত হচ্ছে এবং সেখান থেকে অর্থাৎ এই তল থেকে বাধাপ্রাপ্ত হয়ে রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে দর্পণের যে মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু তার মধ্যে দিয়ে এই পাথ বরাবর। এবং আর একটা রশ্মি ধরো পিবি, এটা হচ্ছে ফোকাস বিন্দুগামী একটা আপতিত রশ্মি, অর্থাৎ এই রশ্মিটা দর্পণের মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে গিয়ে দর্পণের এই তলে আপতিত হচ্ছে এবং এই তল থেকে বাধাপ্রাপ্ত হয়ে আবার সেটা রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে এই পাথ বরাবর। এবং দেখো এক্ষেত্রে তোমরা আবার দুখানা প্রতিফলিত রশ্মি পাচ্ছ বিস্তৃত বস্তুর যে শীর্ষ দেশ বা শীর্ষ ভাগ রয়েছে তার জন্য। অর্থাৎ কি কি দুটো প্রতিফলিত রশ্মি, যেটা সেটা হচ্ছে একটা হচ্ছে এইটা হচ্ছে একটা প্রতিফলিত রশ্মি, আর একটা প্রতিফলিত রশ্মি হচ্ছে এটা, এবং এরা দুজনেই কিন্তু কনভার্জ করছে, অর্থাৎ এরা কিন্তু অভিসারী হচ্ছে, অর্থাৎ এই পয়েন্টে মিলিত হচ্ছে এবং এই পয়েন্টটা সে বলছি P1। এখন PQ নামক যে বস্তুটা বিস্তৃত বস্তু সেটা দর্পণের প্রতিফলক তলের সামনের দিকে অবস্থিত এবং দেখো এই যে P1 যে বিন্দুটাতে এসে এই দুটো প্রতিফলিত রশ্মি মিলিত হলো, এই P1 যে বিন্দুটা রয়েছে সেটাও কিন্তু দর্পণের প্রতিফলক তলের সামনেই অবস্থান করছে এবং P বিন্দুর যে প্রতিবিম্ব সেটা হচ্ছে P1 এবং P1 থেকে যদি তোমরা এই দর্পণের যে প্রধান অক্ষ তার উপরে লম্বটাকে ড্র করো তাহলে তোমরা যে পয়েন্ট পাচ্ছ Q1 পয়েন্ট এবং Q1 পয়েন্ট হচ্ছে এই Q পয়েন্টের প্রতিবিম্ব। সুতরাং PQ এই বিস্তৃত বস্তুর গঠিত প্রতিবিম্ব সেটা হচ্ছে P1 Q1, বস্তু যেদিকে রয়েছে দর্পণের সেই দিকেই কিন্তু তার প্রতিবিম্ব গঠিত হয়েছে এবং দেখো যে প্রতিবিম্বটা গঠিত হলো সেটাও কিন্তু দর্পণের যে বক্রতা কেন্দ্র অর্থাৎ সি পয়েন্টেই কিন্তু গঠিত হচ্ছে এবং বস্তুর আকার যা তার সাপেক্ষে যদি প্রতিবিম্বের আকার বা উচ্চতা দেখি সেটা কিন্তু সমান হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারছো এটা সদ্বিম্ব তো গঠন করছি। দেখো এখানে কি হচ্ছে, স্মল ভি ইকুয়াল টু 2f হচ্ছে, অর্থাৎ বস্তু যেখানে সেখানেই তার প্রতিবিম্ব, অর্থাৎ বস্তু যদি দর্পণের বক্রতা কেন্দ্রে থাকে সেখানেই তার প্রতিবিম্ব তৈরি হচ্ছে, দ্যাট ইজ P1 Q1, সেটাও কিন্তু ওই দর্পণের যে বক্রতা কেন্দ্র সেখানে তৈরি হচ্ছে। এবং দেখো অলরেডি আমি যেটা বললাম প্রতিবিম্ব আর বস্তুর আকার সমান হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু স্মল m ইকুয়াল টু 1 হচ্ছে। সুতরাং সদ্বিম্বকে কনসিডার করে যে স্মল এম এর আরেকটা ভ্যালু যেটা একের সঙ্গে সমান হতে পারে সেটা কিন্তু তোমরা অলরেডি এখান থেকে দেখে ফেললে এবং অবশ্যই এটা কিন্তু সদ এবং অবশীর্ষ হচ্ছে, সদ্বিম্ব তো বুঝতেই পারছো এবং অবশ্যই সেটাকে অবশীর্ষ হতে হবে, অর্থাৎ বস্তুটা যদি এইভাবে থাকে ঠিক তার উল্টো ভাবে কিন্তু P1 Q1 অর্থাৎ ইনভার্টেড ভাবে কিন্তু সেটা গঠিত হচ্ছে দর্পণের প্রতিফলক তলের সামনে। তো এটা হচ্ছে আমাদের থার্ড কেস, দ্যাট ইজ যখন বস্তুটাকে দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা হচ্ছে তখন। এখন দেখো এই কেসটাকে কনসিডার করে আমি তোমাদের একটা অঙ্ক বাড়তে হোম টাস্ক দিচ্ছি, তোমরা সেটা চেষ্টা করবে। আমি পরের দিন অবশ্যই আবার এই অঙ্কের সলিউশনটা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। তো অঙ্কটা একটু নোট ডাউন করে নাও, আমি বলে দিচ্ছি কি বলছে। বলছে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, মানে দর্পণের ফোকাস দৈর্ঘ্য স্মল এফ যেটা সেটা বলে দিয়েছে 20 সেন্টিমিটার। ওই দর্পণের সামনে কত দূরত্বে একটি বস্তু রাখলে বস্তুটির সমান আকৃতিযুক্ত একটি প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ আমি এইমাত্র যে কেসটা আলোচনা করলাম ঠিক তার উপর বেস করে এই অঙ্কটা, এবার এই অঙ্কটা করতে গিয়ে তোমরা কোন ফর্মুলাটাকে কাজে লাগাবে সেটা তোমরা ডিসাইড করবে, আমি পরের দিন পর্বের শুরুতেই সেটা বলে দেবো। তো এটার অ্যান্সার যেটা সেটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে 40 সেন্টিমিটার বা 40 সেন্টিমিটার। তো এটা তোমরা একটুখানি নোট ডাউন করে নাও। এবারে দেখো আমাদের ফোর্থ কেস যেটা সেটা কি বলছে না, যখন বস্তুটাকে দর্পণের যে বক্রতা কেন্দ্র এবং ফোকাস, ফোকাস বলতে অবশ্যই মুখ্য ফোকাস, তাদের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে রাখা হচ্ছে তখন কি হচ্ছে। তো দেখো রে ডায়াগ্রামটা যদি দেখি তাহলে আবার এই PQ যে বিস্তৃত বস্তুটা দর্পণের প্রধান অক্ষের উপরে ভার্টিক্যালি রাখা রয়েছে এবং কোথায় রাখা রয়েছে না দর্পণের যে মুখ্য ফোকাস দ্যাট ইজ ক্যাপিটাল F এবং দর্পণের যে বক্রতা কেন্দ্র দ্যাট ইজ C তাদের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে। সুতরাং বস্তু দূরত্ব স্মল ইউ সেটাকে আমি বলতে পারছি যে স্মল f লেস দ্যান ইউ লেস দ্যান 2f, অর্থাৎ বস্তু দূরত্ব যেটা সেটা হচ্ছে যে ফোকাস দৈর্ঘ্য রয়েছে এই যে OF যেটা ফোকাস দৈর্ঘ্য তার থেকে বেশি হচ্ছে, অর্থাৎ তার থেকে বেশি হচ্ছে এবং 2f এর থেকে কম হচ্ছে। 2f মানে হচ্ছে দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ OC বা স্মল r তার থেকে কম হচ্ছে। এখন দেখো একই রকম ভাবে এটারও এক্সপ্লেনেশন আমি দেবো, দ্যাট ইজ এই যে বিস্তৃত বস্তুটা দেখছো সেই বিস্তৃত বস্তুর যে নিম্ন ভাগ দ্যাট ইজ ক্যাপিটাল Q, এখান থেকে একটা রশ্মি সেটা এইভাবে যাচ্ছে এই প্রধান অক্ষ বরাবর এবং দর্পণের এই তলটাতে আপতিত হয়ে এই তলে বাধাপ্রাপ্ত হয়ে আবার প্রতিফলিত হয়ে সেটা এই দর্পণের মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে এই পাথ বরাবর আবার ফিরে আসছে। এখন যদি এই বিস্তৃত বস্তুর যে শীর্ষ দেশ অর্থাৎ ক্যাপিটাল P এই পয়েন্টটাকে আমরা কনসিডার করি তাহলে সেক্ষেত্রে দেখো
দর্পণের যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে একটা আলোক রশ্মি দ্যাট ইজ পি এ, সেটা দর্পণের এই তলে আপতিত হয়ে সেই তলে বাধাপ্রাপ্ত হয়ে আবার রিফ্লেক্টেড হচ্ছে। কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে না, দর্পণের যে মুখ্য ফোকাস দ্যাট ইজ ফোকাস বিন্দু দ্যাট ইজ ক্যাপিটাল এফ, তার মধ্যে দিয়ে এই পাত বরাবর সেটা রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে। এবং অপর আর একটা রশ্মি ধরো পিবি, সেটা যখন দর্পণের এই তলে আপতিত হচ্ছে এবং সেই তলে বাধাপ্রাপ্ত হয়ে আবার সেটাও রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে সেম পাত বরাবর, এবং সেটা বক্রতা কেন্দ্র, দর্পণের যে বক্রতা কেন্দ্র দ্যাট ইজ সি, তার মধ্যে দিয়ে কিন্তু পাস করছে। এবং দেখো এক্ষেত্রে যে দুটো প্রতিফলিত রশ্মি তোমরা পেলে, দ্যাট ইজ এটা একটা প্রতিফলিত রশ্মি পেলে আর একটা এই প্রতিফলিত রশ্মি, তারা কিন্তু কনভার্জ করছে, অর্থাৎ তারা কিন্তু অভিসারী হচ্ছে। এবং তারা কোন পয়েন্টে মিলিত হচ্ছে না, দর্পণের যে প্রতিফলক তল তার সামনে এই পি প্রাইম পয়েন্টটাতে এসে মিলিত হচ্ছে। এবং এই পি প্রাইম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে দর্পণের প্রতিফলক তলের সামনে রাখা বিস্তৃত বস্তু ক্যাপিটাল পি কিউ, তার যে শীর্ষ দেশ বা শীর্ষভাগ ক্যাপিটাল পি, তার প্রতিবিম্ব। এবং পি প্রাইম পয়েন্ট থেকে যদি আমি একটা লম্ব আবার ড্র করি দর্পণের প্রধান অক্ষের উপরে, তাহলে যে কিউ প্রাইম পয়েন্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে কিউ পয়েন্টের প্রতিবিম্ব। সুতরাং দেখো যে বিস্তৃত বস্তু ক্যাপিটাল পি কিউ, সেটা দর্পণের প্রতিফলক তলের সামনে রাখা এবং সেম সাইডেই তার যে প্রতিবিম্ব পি প্রাইম কিউ প্রাইম সেটা গঠিত হয়েছে। এবং দেখো বস্তু সাপেক্ষে যে প্রতিবিম্বটা গঠিত হলো সেটা কিন্তু ইনভার্টেড, অর্থাৎ অবশীর্ষ হচ্ছে, অর্থাৎ উল্টো হচ্ছে। বস্তু যদি এইভাবে থাকে তাহলে এইভাবে হচ্ছে তার প্রতিবিম্বটা ইনভার্টেড, অর্থাৎ দেখো অবশ্যই এটা কিন্তু একটা সদ এবং অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি হলো। এবারে দেখো বস্তুর যে উচ্চতা সেটার সাপেক্ষে কিন্তু প্রতিবিম্বের যে উচ্চতা সেটা কিন্তু অনেক বড় হচ্ছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু স্মল এম গ্রেটার দ্যান 1 হচ্ছে, তার মানে হচ্ছে প্রতিবিম্বের আকার বস্তুর আকার অপেক্ষা বিবর্ধিত হচ্ছে। এবং দেখো স্মল ভি বলেছে সেটা হচ্ছে ইনফিনিটি এবং 2f এর মধ্যে, অর্থাৎ ইনফিনিটি লেস দ্যান স্মল ভি লেস দ্যান 2f, অর্থাৎ যে প্রতিবিম্বটা তৈরি হলো সেটা দর্পণের যে বক্রতা কেন্দ্র তার বাইরে, অর্থাৎ অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে ওই বিস্তৃত বস্তু ক্যাপিটাল পি কিউ এর প্রতিবিম্ব ক্যাপিটাল পি প্রাইম কিউ প্রাইম সেটা কিন্তু গঠিত হয়েছে। তাহলে দেখো এখান থেকে আর এক ধরনের প্রশ্ন তোমাদের দিতে পারে, সেটা হচ্ছে যে অবতল দর্পণ দ্বারা কিভাবে বস্তুর সদ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্র সহ ব্যাখ্যা করো। ঠিক সেম এক্সপ্লেনেশন সেম রে ডায়াগ্রামকে কনসিডার করে। এটা হচ্ছে আমাদের ফোর্থ কেস। তাহলে এর পরের যে কেস সেটা একটু দেখে নেওয়া যাক, অর্থাৎ আমাদের ফিফথ কেস যেটা। দেখো ফিফথ কেস বলছে যখন বস্তুটাকে দর্পণের যে ফোকাস বলতে মুখ্য ফোকাসে রাখা হচ্ছে তখন কি হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। অর্থাৎ কি আমি বলতে পারি যে বস্তু দূরত্ব স্মল ইউ সেটা হচ্ছে স্মল এফ, স্মল এম হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। অর্থাৎ যদি আমি দর্পণের যে মেরু বা পোল দ্যাট ইজ ও থেকে যদি আমি এটাকে মেজার করি, তাহলে দর্পণের যে মুখ্য ফোকাস অর্থাৎ ফোকাস বিন্দু ক্যাপিটাল এফ এ ক্যাপিটাল পি কিউ এই বিস্তৃত বস্তুটা প্লেস করা রয়েছে দর্পণের প্রধান অক্ষের সঙ্গে এইভাবে ভার্টিক্যালি। ঠিক আছে, এবার দেখো এই যে বিস্তৃত বস্তু তার যে নিম্নভাগ দ্যাট ইজ ক্যাপিটাল কিউ, এই পয়েন্ট থেকে একটা আলোক রশ্মি আবার যাচ্ছে এইভাবে এই পথে, এইভাবে আপতিত হলো হয়ে এই তলটাতে বাধাপ্রাপ্ত হয়ে আবার রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে। ঠিক দর্পণের যে মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু তার মধ্যে দিয়ে এইভাবে পাস করে যাচ্ছে। এখন যদি এই বিস্তৃত বস্তুর যে উপরিভাগ অর্থাৎ ক্যাপিটাল পি পয়েন্ট থেকে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে দেখো যে পি এ এটা হচ্ছে একটা আপতিত রশ্মি, অর্থাৎ কি না এই আলোক রশ্মিটা দর্পণের যে প্রধান অক্ষ তার সঙ্গে সমান্তরাল ভাবে যাচ্ছে, দর্পণের এই তলে আপতিত হয়ে তারপরে রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে এই তল থেকে বাধাপ্রাপ্ত হয়ে, এবং সেই প্রতিফলিত রশ্মিটা দর্পণের মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে এই পাথ বরাবর পাস করছে। এবং আরেকটা ধরো পিবি এই রশ্মিটা, সেটা কিন্তু দর্পণের যে এই তল তার উপরে এইভাবে আপতিত হলো এবং আপতিত হয়ে এই তলে বাধাপ্রাপ্ত হয়ে আবার সেটা কিন্তু রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে এবং এইভাবে বক্রতা কেন্দ্র দর্পণের যে বক্রতা কেন্দ্র তার মধ্যে দিয়ে এইভাবে পাস করছে। সুতরাং দেখো এক্ষেত্রে বলছে যে স্মল ভি যেটা সেটা কিন্তু ইনফিনিটি হচ্ছে, অর্থাৎ আমি তো ডায়াগ্রামে সেই প্রতিবিম্বটা তাহলে দেখাতে পারবো না। তার মানে কি ইনফিনিটি মানে হচ্ছে যে অনেক দূরে অনেক 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 দূরে একটা ডিস্টেন্সে এই পি কিউ বস্তুটার যে প্রতিবিম্ব দ্যাট ইজ যদি আমি নাম দিই পি প্রাইম কিউ প্রাইম সেটা গঠিত হচ্ছে। অর্থাৎ কি না এক্ষেত্রে আমরা দুটো প্রতিফলিত রশ্মি পেয়েছি, একটা হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে এইটা। এরা যাচ্ছে অলমোস্ট এখন সমান্তরাল পরস্পরের সঙ্গে, যেতে 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 অনেকটা দূর ডিস্টেন্সে ধরে নেওয়া অসীমে তারা কি করছে না একটা পয়েন্টে এসে কনভার্জ করছে। অর্থাৎ এরাও কিন্তু বেসিক্যালি অভিসারী বা কনভার্জেন্ট রে, এবং যে পয়েন্টে এসে ওরা মিলিত হচ্ছে দর্পণের এই প্রতিফলক তলের সামনে বস্তু যেখানে রাখা রয়েছে সেই সেম সাইডেই গঠিত হচ্ছে, সেই পয়েন্টটা হচ্ছে পি প্রাইম পয়েন্ট, যে পয়েন্টটা কিনা এই পি পয়েন্টের প্রতিবিম্ব। এবং ঠিক একই রকম ভাবে এতক্ষণ ধরে আমরা যেটা দেখে এলাম যে
সেই পয়েন্ট থেকে আবার যদি একটা লম্ব আমি ড্র করি দর্পণের যে প্রধান অক্ষ তার উপরে, তাহলে যে কিউ প্রাইম পয়েন্ট আমরা পাবো সেই কিউ প্রাইম পয়েন্ট হচ্ছে এই কিউ পয়েন্টের প্রতিবিম্ব। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান যেটা সেটা অসীম হচ্ছে, এবং এক্ষেত্রে স্মল এম অর্থাৎ কি হচ্ছে না, এই যে বস্তুর উচ্চতা সাপেক্ষে তার যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে তার উচ্চতা কিন্তু বহুগুণ বিবর্ধিত। মানে এক্ষেত্রে কিন্তু স্মল এম সেটা কিন্তু অলমোস্ট টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে। সুতরাং প্রতিবিম্বের আকার বস্তুর আকার সাপেক্ষে বহুগুণ বিবর্ধিত হচ্ছে, এবং অবশ্যই কিন্তু এটাও একটা সদ্বিম্ব এবং অবশীর্ষ, অর্থাৎ বস্তু যদি এইভাবে থাকে তার ঠিক উল্টো দিকে অর্থাৎ ইনভার্টেড হয়ে তার প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, এবং সদ্বিম্ব সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো, কারণ বস্তু যেদিকে রয়েছে সেই দিকেই কিন্তু গঠিত হচ্ছে তার প্রতিবিম্ব, অবশীর্ষ হচ্ছে। এবং এক্ষেত্রে দেখো স্মল এম যেটা সেটা কিন্তু টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে। সুতরাং সদ্বিম্বকে কনসিডার করে এটাও কিন্তু আরেকটা ভ্যালু বা কেস আমরা দেখতে পেলাম। এটা হচ্ছে আমাদের তাহলে ফিফথ কেস, অর্থাৎ বস্তুটাকে যখন ফোকাসে রাখা হচ্ছে তখন। এরপরের যে কেসটা আমরা দেখবো সেটা হচ্ছে এর ঠিক উল্টো, মানে এখানে বস্তুটাকে ফোকাসে রাখা হয়েছিল তার ফলে তার প্রতিবিম্ব অসীমে গঠিত হয়েছিল। এইবারে হচ্ছে বস্তুটাকে অসীমে রাখা হচ্ছে তার ফলে তার যে প্রতিবিম্ব সেটা দর্পণের ফোকাসে গঠিত হবে। সুতরাং এক্ষেত্রে আমি বস্তুটাকে আবার শো করতে পারছি না। কি হচ্ছে, ধরো অসীম দূরত্বে একটা ক্যাপিটাল পি কিউ বিস্তৃত বস্তু রাখা রয়েছে, এবং তার যে নিম্ন ভাগ সেইখান থেকে অর্থাৎ ক্যাপিটাল কিউ থেকে এই পাথ বরাবর এইভাবে যাচ্ছে, অর্থাৎ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে বা প্রধান অক্ষ বরাবর এইভাবে রশ্মি এসে দর্পণের যে এই তল তার উপর আপতিত হচ্ছে, এবং এই তলে বাধাপ্রাপ্ত হয়ে আবার যখন রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে তখন সেটা দর্পণের যে মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু তার মধ্যে দিয়ে এই পাথ বরাবর পাস করে যাচ্ছে, এবং ওই পি কিউ যে বিস্তৃত বস্তু তার যে শীর্ষ ভাগ দ্যাট ইজ ক্যাপিটাল পি, সেখান থেকে ধরো একটা আলোক রশ্মি দ্যাট ইজ আমি যদি ক্যাপিটাল পি এ নাম দিই, সেটা এইভাবে আসছে, এসে দর্পণের এই তলে আপতিত হয়ে এখান থেকে রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে এই বরাবর, এবং আরেকটা আলোক রশ্মি সেটা দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে এইভাবে গিয়ে দর্পণের উপরে এই তলে আপতিত হয়ে এবং সেই তলে বাধাপ্রাপ্ত হয়ে আবার রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে সেম পাথ বরাবর। সুতরাং যেহেতু অসীমে ওই বিস্তৃত বস্তুটাকে প্লেস করা আছে, সো বলা যেতে পারে যে এই দুটো আপতিত আলোক রশ্মি তারা কিন্তু অলমোস্ট একে অপরের সমান্তরাল, বা এইটা বলতে পারি যে দর্পণের উপরে এরা সামান্য একটা অ্যাঙ্গেল করে বা আনতভাবে কিন্তু আপতিত হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা যে দুটো প্রতিফলিত রশ্মি পেলাম ওই বিস্তৃত বস্তুর শীর্ষ ভাগের জন্য, অর্থাৎ একটা প্রতিফলিত রশ্মি হচ্ছে এইটা আর একটা প্রতিফলিত রশ্মি হচ্ছে এইটা, তারা পরস্পরকে যে পয়েন্টে মিলিত করছে, ছেদ করছে অ্যাকচুয়ালি, মানে এটাও কিন্তু অভিসারী অর্থাৎ কনভার্জেন্ট রে। সেই পয়েন্ট যেটা ধরো সেই পয়েন্টের আমি নাম দিলাম পি প্রাইম পয়েন্ট, এই পি প্রাইম পয়েন্ট যেটা সেটা কিন্তু বেসিক্যালি এই যে দর্পণের ফোকাস তলের মধ্যে অবস্থিত একটা গৌণ ফোকাস পয়েন্ট, সেখানে তারা পরস্পরকে ছেদ করছে। এবং পি প্রাইম পয়েন্ট থেকে যদি আমি একটা লম্ব ড্র করি তাহলে এই কিউ প্রাইম পয়েন্ট পাচ্ছি, বা আমি যখন বলেছিলাম শুরুতে যে ওই বিস্তৃত বস্তুটার নিম্নভাগ থেকে আলোকরশ্মি এইভাবে আসছে, এখানে এইভাবে আপতিত হয়ে আবার এই পাথ বরাবরই ফিরে যাচ্ছে, সেটা প্রধান অক্ষের সমান্তরালে বা প্রধান অক্ষ বরাবর এইভাবে আসছে এবং ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে। যখন ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে তখন সেই পয়েন্ট যেটা সেটাই বেসিক্যালি এই ক্যাপিটাল কিউ প্রাইম পয়েন্ট। সুতরাং ওই অসীমে রাখার যে বিস্তৃত বস্তুটা দ্যাট ইজ ক্যাপিটাল পি কিউ, তার যে প্রতিবিম্বটা গঠিত হলো সেটা হচ্ছে এই ক্যাপিটাল পি প্রাইম কিউ প্রাইম, এবং অবশ্যই বস্তু যেদিকে রয়েছে সেদিকেই তার প্রতিবিম্বটা গঠিত হয়েছে। সুতরাং এটাও কিন্তু সৎ প্রতিবিম্ব, কিন্তু এটাও কিন্তু অবশীর্ষ, অর্থাৎ বস্তু যদি এইভাবে থাকে উল্টো দিকে তার প্রতিবিম্ব অর্থাৎ ইনভার্টেড যে ইমেজ সেটা কিন্তু তৈরি হচ্ছে। সুতরাং এটা হচ্ছে সৎ এবং অবশীর্ষ। আমরা অলরেডি দেখতে পেলাম যে বস্তুটাকে ইউ ইকুয়াল টু ইনফিনিটি, অর্থাৎ বস্তুটাকে অসীমে রাখা হচ্ছে, এবং এক্ষেত্রে স্মল ভি ইকুয়ালস টু স্মল এফ, অর্থাৎ দেখো এক্ষেত্রে যে প্রতিবিম্বটা গঠিত হলো সেটা কিন্তু এই দর্পণের যে মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু সেখানে তৈরি হচ্ছে। সুতরাং স্মল ভি ইকুয়াল টু স্মল এফ সেখান থেকে আমরা বলতে পারি। এবং এক্ষেত্রে বস্তুর উচ্চতা সাপেক্ষে তার প্রতিবিম্বের উচ্চতা সেটা কিন্তু বিন্দুবৎ মানে খুবই 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 ছোট হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু স্মল এম যেটা সেটা কিন্তু ভেরি 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 লেস দ্যান 1 হচ্ছে। এবং এখানে একটা টার্ম আমরা ইন্ট্রোডিউস করাতে পারি যে বিন্দুবৎ যে বলছি কথাটা সেটা হচ্ছে হাইলি ডিমিনিশড, মানে প্রতিবিম্বের যে আকার সেটা বস্তুর আকার সাপেক্ষে সেটা কিন্তু এতটাই ছোট হচ্ছে যে অলমোস্ট মানে হাইলি ডিমিনিশড হয়ে যাচ্ছে, মানে ভ্যানিশ প্রায় শেষের দিকে, বা বিন্দুবৎ একটা পয়েন্ট মতন আমরা সেটাকে রেফার করতে পারি। তো আমি এখানে ডায়াগ্রামের সুবিধার্থে আমি এইভাবে দেখিয়েছি জিনিসটাকে পি প্রাইম কিউ প্রাইমকে।
তো এটা হচ্ছে আমাদের অবতল দর্পণকে কনসিডার করে বিস্তৃত বস্তুর জন্য তার প্রতিবিম্ব কিভাবে কি গঠিত হচ্ছে, যখন ওই বিস্তৃত বস্তুটাকে ওই দর্পণের বিভিন্ন স্থানে প্লেস করা হচ্ছে তখন সেই অবস্থায়, আর সেগুলোকে রে ডায়াগ্রামের মাধ্যমে এইভাবে এক্সপ্লেন করলাম। তো এর পরের দিন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অবতল দর্পণকে কনসিডার করে, এতদিন তো আমরা উত্তল এবং অবতল দর্পণের জন্য বিস্তৃত বস্তুর ক্ষেত্রে দেখে এলাম, এক্সটেন্ডেড অবজেক্টের ক্ষেত্রে। তো এইবারে পরের দিন আমরা একটু ছোট করে বিন্দু বস্তু বা পয়েন্ট অবজেক্ট যদি থাকতো তাহলে কি হতো সেটা একটুখানি দেখে নেবো। তো তার আগে আজকে আমি আরো কিছু জিনিস আলোচনা করতে চাই, যেমন একটু বোধমূলক প্রশ্ন বা কনসেপচুয়াল প্রশ্নে আসি না, কি বলছে দেখো প্রশ্নটাকে একটুখানি পড়ে নি। সেটা হচ্ছে দুটো প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কোনো গোলীয় দর্পণকে যদি জলে নিমজ্জিত করা হয় তাহলে ওর ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে, এটা একটা জানতে চেয়েছে। আরেকটা জানতে চেয়েছে যে একটি গোলীয় দর্পণের ওপর একবার লাল আলো একবার নীল আলো আবার লাল আলো ফেলা হলো, দুই ক্ষেত্রে কি দর্পণটির ফোকাস দৈর্ঘ্য একই হবে না আলাদা হবে। অর্থাৎ যেটা আমাদের জানতে চাইছে সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন, মানে পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না, বা হলে কিভাবে হচ্ছে, এই সমস্ত কিছু। দেখো যখন গোলীয় দর্পণের মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু সম্পর্কে আমি ডিফাইন করেছিলাম, প্রথম দিন থেকে আমি বলে এসেছি যে কোনো সিচুয়েশনই থাকুক না কেন ওই গোলীয় দর্পণের যে মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু দ্যাট ইজ ক্যাপিটাল এফ, সেই পয়েন্ট কিন্তু আনচেঞ্জড বা অপরিবর্তিত থাকছে। সুতরাং সেই গোলীয় দর্পণকে জলে নিমজ্জিত করা হলো নাকি গোলীয় দর্পণের উপরে লাল আলো নীল আলো এসব ফেলা হলো, সেই আলোর বর্ণ বা তাদের যে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ তার উপরে কিন্তু এই দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য সেটা কিছুতেই ডিপেন্ড করছে না। কারণ একটা গোলীয় দর্পণের মেরু বা পোল ও সেটাও একটা ফিক্সড পয়েন্ট এবং তার যে মুখ্য ফোকাস ক্যাপিটাল এফ সেটাও একটা ফিক্সড পয়েন্ট। সুতরাং ক্যাপিটাল ও থেকে ক্যাপিটাল এফ দ্যাট ইজ স্মল এফ দ্যাট ইজ ফোকাস দৈর্ঘ্য, যেটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে, সেটাও কিন্তু ফিক্সড। অর্থাৎ যে কোনো অবস্থাতেই সেই ফোকাস দৈর্ঘ্য সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে। তো আমাদের অ্যান্সার যেটা, গোলীয় দর্পণকে জলে নিমজ্জিত করলেও তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, আবার গোলীয় দর্পণের ওপরে যখন লাল নীল আলো এই সমস্ত কিছু ফেলা হচ্ছে ডিফারেন্ট ভাবে, তখনও কিন্তু তার যে ফোকাস দৈর্ঘ্য সেটা কিন্তু একই থাকছে, কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না। এখন দেখে নেওয়া যাক কিছু পার্থক্যধর্মী প্রশ্নাবলী। দেখো তোমাদের পরীক্ষায় কি টাইপের পার্থক্য আসতে পারে। একটা হচ্ছে অবতল দর্পণ ভার্সেস উত্তল দর্পণ। অলরেডি তোমরা উত্তল অবতল দর্পণ সম্বন্ধে প্রচন্ডভাবে অবগত হয়ে গেছো, সুতরাং তোমরা ওখান থেকে পার্থক্য তো অবশ্যই বলতে পারবে। আচ্ছা, তারপরে যেটা সদ্বিম্ব এবং অসদ্বিম্বের মধ্যে যে পার্থক্য সেটাও তোমরা অলরেডি জানো। ইভেন আজকে আমি পর্বের শুরুতে যে সদ্বিম্বের বৈশিষ্ট্য বলছিলাম তখনও কিন্তু আমি অসদ্বিম্বের সঙ্গে কম্পেয়ার করে করে জিনিসটা বলেছি। সুতরাং সেখান থেকে তোমরা সদ্বিম্ব অসদ্বিম্বের পার্থক্য অলরেডি জানতে পেরে গেছো। যেটা একটু আলোচনা করব সেটা হচ্ছে গোলীয় দর্পণ ভার্সেস সমতল দর্পণ। দেখো এই চ্যাপ্টারের শুরু থেকে কিন্তু আমি সমতল দর্পণ সম্পর্কে একবারও বলিনি কিছু, কারণ চ্যাপ্টারটার নামই হচ্ছে গোলীয় দর্পণ আলোর প্রতিফলন। সুতরাং যে দর্পণটা আমরা কনসিডার করছি সেটা কিন্তু স্ফেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণ, সেখানে সমতল দর্পণের কিন্তু কোনো জায়গা নেই। তাও একটাতে কম্পারিজন আসতেই পারে যে গোলীয় দর্পণ আর সমতল দর্পণের মধ্যে কি ফারাক। তো সেটা বলার জন্য আমি একটুখানি কতগুলো পয়েন্ট তোমাদের দেখাচ্ছি, সেখান থেকে তোমরা সমতল দর্পণ সম্বন্ধেও একটুখানি আইডিয়া পেয়ে যাচ্ছ এবং গোলীয় দর্পণ সম্বন্ধে তোমরা অলরেডি সেটা জানো। সো সেটাকে কিভাবে কোরিলেট করবে সেটা একটুখানি দেখে নেওয়া যাক। দেখো প্রথমেই যেটা বলছে, আমি এখানে বিষয় লিখেছি, ফার্স্টে বলবো গোলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে, আর তারপরে বলবো সমতল দর্পণ বা প্লেন মিররের ক্ষেত্রে। দেখো প্রথম যে পয়েন্ট আমাদের সেটা হচ্ছে প্রতিফলক তলের প্রকৃতি। সেটা কি হচ্ছে গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা কি জানি প্রতিফলক তলের প্রকৃতি, অবশ্যই বক্র প্রকৃতির হচ্ছে, ওর ডেফিনেশনই বলছে। এবং বক্র প্রকৃতির মধ্যে এখন আমরা এটাও জেনে গেছি সেটা উত্তল বা অবতল প্রকৃতির হচ্ছে। হোয়ারএস সমতল দর্পণ বা প্লেন মিরর নামটা থেকেই বুঝতে পারছো তার যে প্রতিফলক তল সেটা কিন্তু সমতলিক প্রকৃতির হচ্ছে। সেকেন্ড কি পয়েন্ট বলছে না প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হচ্ছে। গোলীয় দর্পণের ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি দেখলাম উত্তল এবং অবতল দর্পণ দুটোর জন্যই যে প্রতিবিম্ব যেটা সেটা কিন্তু সদ এবং অবশীর্ষ এটাও হতে পারে, আবার অসদ এবং সমশীর্ষ এটাও হতে পারে। হোয়ারএস সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব যেটা গঠিত হচ্ছে সেটা সব সময় কিন্তু অসৎ এবং সমশীর্ষ হবে। থার্ড যে পয়েন্ট সেটা কি বলছে বিবর্ধন। বিবর্ধন কি অলরেডি গোলীয় দর্পণের ক্ষেত্রে অর্থাৎ উত্তল এবং অবতল দর্পণকে কনসিডার করে আমরা দেখলাম যে বিবর্ধন বা স্মল এম এর ভ্যালু সেটা কিন্তু একের থেকে কম হতে পারে, একের সমান হতে পারে, বা একের বেশি হতে পারে। এবং তার রেসপেক্টে যদি আমি বলি তাহলে প্রতিবিম্বের আকার বা দৈর্ঘ্য বা উচ্চতা সেটা কিন্তু বস্তুর আকার বা উচ্চতা বা দৈর্ঘ্য সাপেক্ষে সেটা কিন্তু ছোট হতে পারে বা সমান হতে পারে বা বড় হতে পারে। হোয়ারএস সমতল দর্পণের ক্ষেত্রে এই রৈখিক বিবর্ধনের মান সবসময় কিন্তু একের সমান, এবং সেখান থেকে আমরা বলতে পারি যে প্রতিবিম্বের আকার সেটা কিন্তু বস্তুর আকারের সঙ্গে সর্বদা সমান হচ্ছে। ফোর্থ যে পয়েন্ট সেটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান এবং দূরত্ব সেটা কি হচ্ছে।
সো গোলীয় দর্পণ অর্থাৎ উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে তোমরা অলরেডি দেখেছো যে সেখানে যেহেতু সৎ অসৎ সব ধরনের প্রতিবিম্বই গঠিত হচ্ছে, সো যে ক্ষেত্রে সদ্বিম্ব গঠিত হচ্ছে সেক্ষেত্রে বস্তু দর্পণের যে সাইডে রাখা, মানে দর্পণের প্রতিফলক তলের সামনে যদি বস্তু রাখা থাকে সেই সেম সাইডেই কিন্তু তার যে প্রতিবিম্ব সেটা গঠিত হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে দর্পণের সামনে গঠিত হচ্ছে। আবার অসৎ প্রতিবিম্বকে যদি কনসিডার করি তাহলে বস্তু দর্পণের প্রতিফলক তলের সামনে থাকলে তার বিপরীতে অর্থাৎ দর্পণের প্রতিফলক তলের পিছনে সেই প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে দর্পণের পিছনে কিন্তু তার প্রতিবিম্বটা গঠিত হচ্ছে। সুতরাং গোলীয় দর্পণের ক্ষেত্রে দর্পণের সামনে বা পেছনে দুটো জায়গাতেই কিন্তু প্রতিবিম্ব গঠিত হতে পারে। এবং যদি আমি প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্বকে কম্পেয়ার করি তাহলে এক্ষেত্রে যেহেতু বিবর্ধনের ভ্যালু অর্থাৎ রৈখিক বিবর্ধনের ভ্যালু সেটা 1 থেকে কম অথবা তার সমান অথবা তার থেকে বেশি হতে পারে, সুতরাং সেখানে আমি বলতে পারি যে প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্ব সাপেক্ষে কিন্তু ছোট হতে পারে বা তার সমান হতে পারে বা তার থেকে বেশি হতে পারে। হোয়ারাস আমি বললাম যে সমতল দর্পণের ক্ষেত্রে সবসময় কিন্তু অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত, এবং অসৎ প্রতিবিম্বের বৈশিষ্ট্য অনুযায়ী বস্তু দর্পণের যেদিকে থাকছে তার উল্টো দিকে তার প্রতিবিম্বটা গঠিত হচ্ছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু যে প্রতিবিম্ব সেটা সবসময় দর্পণের পিছন দিকে গঠিত হবে। এবং এখানেও আমি দেখলাম যে রৈখিক বিবর্ধন স্মল এম এর ভ্যালু সবসময় কিন্তু 1 সমান হচ্ছে, সুতরাং সেখান থেকে আমি বলতে পারি যে প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্ব তারাও পরস্পরের সঙ্গে সমান হচ্ছে। সুতরাং এই পার্থক্য থেকে ক্লিয়ার হলো যে সমতল দর্পণ বা প্লেন মিরর জিনিসটা কি, আর গোলীয় দর্পণ সম্বন্ধে তোমরা অলরেডি কিন্তু আগে থেকেই জেনে গেছিলে। এখান থেকে কিন্তু আর একটা প্রশ্ন এইভাবে বলতে পারে, এই প্রতিবিম্বের আকার এবং বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে তোমরা অবশ্যই সেটাকে ইজিলি এক্সপ্লেন করতে পারো। সেটা হচ্ছে যে তোমাকে একটি দর্পণ দেওয়া হলো, স্পর্শ না করে কিভাবে শনাক্ত করবে দর্পণটি সমতল, অবতল নাকি উত্তল। অবশ্যই প্রতিবিম্বের আকার, বৈশিষ্ট্য এই সমস্ত কিছু তুমি যদি এক্সপ্লেন করতে পারো তাহলে তুমি সেখান থেকে আইডেন্টিফাই করে নিতে পারবে যে যে তোমাকে যে মিররটা বা দর্পণটা দেওয়া রয়েছে সেই দর্পণটা সমতল হচ্ছে নাকি অবতল নাকি উত্তল হচ্ছে। বেসিক্যালি এখানেও ঠিক তাই, সমতল দর্পণ এবং গোলীয় দর্পণের মধ্যে সেই কম্পারিজনটা কিন্তু তোমাকে করে বুঝতে হবে যে গিভেন যে মিররটা সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো এই হলো আজকের মতো আমরা যেগুলো পড়বো বলে ঠিক করেছিলাম, এই টপিকগুলো আজকে আমাদের পড়া হয়ে গেল। আচ্ছা, এখন আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার এই চ্যাপ্টারটা অলমোস্ট শেষের দিকে। তো আশা করি তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে অর্থাৎ রায় অ্যান্ড মার্টিন অনলাইন ক্লাস, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো এবং সেখানে যে ডিফারেন্ট ক্লাসের ডিফারেন্ট সাবজেক্ট ওয়াইজ যে প্লেলিস্ট বানানো রয়েছে তোমরা সেই জিনিসগুলোকে কিন্তু ফলো করছো রেগুলার ওয়েতে। যদি ফলো না করে থাকো বা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, অলরেডি কিন্তু অনেক ক্লাস হয়ে গেছে অনেকগুলো সাবজেক্টের উপরে, তো অবশ্যই তোমরা এক্ষুনি ঝটপট আমাদের সেই ইউটিউব যে চ্যানেলটা রয়েছে অর্থাৎ রায় অ্যান্ড মার্টিন অনলাইন ক্লাস সেটাকে সাবস্ক্রাইব করো এবং তোমরা এই সমস্ত ক্লাসগুলোকে ফলো করে আমার এই চ্যাপ্টারটা সম্বন্ধে অর্থাৎ গোলীয় দর্পণে আলোর প্রতিফলন যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি বা প্রায় অলমোস্ট শেষের দিকে চ্যাপ্টারটা, আমি হয়তো আর একটা কি বড়জোর 2টো ক্লাস নেব তারপরে শেষ করে দেবো সেটা। তো সেই চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের যা যা ডাউটস রয়েছে তোমরা এক জায়গায় জট ডাউন করে সেটা আমাকে জানাও। কিভাবে জানাবে না, দুটো উপায় রয়েছে। একটা হচ্ছে আমাদের ডিরেক্ট মেল করতে পারো। মেল আইডি কি? মেল আইডি হচ্ছে রে অ্যান্ড মার্টিন সাজেশনস, RAYANDMARTIN SUGESTIONS@gmail.com, এখানে তোমরা মেল করতে পারো। অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে দ্যাট ইজ রায়ান মার্টিনের যে ফেসবুক পেজটা রয়েছে, অবশ্যই রায় মার্টিনের গ্রুপটাতে করবে, ডিমার্কেটেড বলে যে গ্রুপটা রয়েছে সেখানে না, রায় মার্টিনের যে ফেসবুক পেজটা তার ইনবক্সে তোমরা তোমাদের কোয়ারিজ বা ডাউটস আমাদের জানাতে পারো। আমি এই যে ক্লাসটা করবো এরপরে, মানে ধরো লাস্ট ক্লাস কি আর 2টো ক্লাস যে বাকি রয়েছে সেখানে তোমাদের এই সমস্ত ডাউটস আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আমার মতো করে। তো এবারে তোমাদের যে ডাউটস তোমরা জানাবে সেটা জানানোর কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে। সেটা হচ্ছে যখন কোনো একটা চ্যাপ্টারের, সেটা আমার চ্যাপ্টার হোক বা যে কোনো চ্যাপ্টারেরই হোক না কেন, যখন তোমরা সেই চ্যাপ্টার ওরিয়েন্টেড তোমাদের যা যা ডাউটস রয়েছে বা কোয়েশ্চেন্স রয়েছে, কোয়ারিজ রয়েছে, সেটা আমাদের জানাচ্ছ, সেটা মেল করেই হোক কিংবা ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ করেই হোক না কেন, তোমরা কিন্তু তোমাদের নিজেদের নাম, তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম, তোমরা কোথায় থাকো সেই গ্রাম বা শহরের নাম, তোমাদের জেলার নাম, সমস্ত ডিটেলস লিখবে এবং সেই সঙ্গে চ্যাপ্টারটার নাম লিখবে। মানে এমন নয় ধরো আমি এই চ্যাপ্টারটার জন্য বলছি যে ইউনিট 5-এর 5.1-এর অমুক প্রশ্ন, এরকম নয়। ইউনিট 5 অর্থাৎ আলো বা অপটিক্সের অন্তর্গত চ্যাপ্টার নাম্বার যেটা 5.1 দিয়ে চ্যাপ্টারের নাম যেটা সেটা অবশ্যই মেনশন করবে। চ্যাপ্টারের নাম কি এক্ষেত্রে না গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, এরকম প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে চ্যাপ্টারের নামটা অবশ্যই মেনশন করবে, করে
তারপর কিন্তু তোমাদের প্রশ্ন বা ডাউট যেটা রয়েছে সেটা আমাদের জানাবে। না হলে যদি তোমরা এই ফর্ম্যাটটা না ফলো করো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই প্রশ্নটা গ্র্যান্ট করা হবে না। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে তোমাদের কোনো ডাউটস বা কোয়ারিজ যদি থাকে তোমরা সেটা মেল আইডি বা আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে তার ইনবক্সে মেসেজ না করে, ধরো তোমরা সেই টাইম লাইনে পোস্ট করলে সেটাও কিন্তু অনেক সময় ওভারলুক করে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, কারণ অনেক কিছু তো পোস্ট হচ্ছে, সো ওভারলুক করে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। সো সব থেকে বেটার হয় তোমরা যদি মেল করো, আমাদের যে মেল আইডি আমি আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে রায় অ্যান্ড মার্টিন সাজেশনস, আমি স্পেলিংটা বলছি, সমস্ত স্মল লেটার আর কোনো স্পেস নেই, দ্যাট ইজ RAYAND রায় অ্যান্ড মার্টিন MARTIN সাজেশনস SUGGESTIONS @gmail.com। এখানে যদি মেল করো অথবা আমাদের যে ফেসবুক পেজটা রায় আর মার্টিনের যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে ইনবক্স করো তোমাদের সমস্ত ডিটেলস সমেত, তাহলে অবশ্যই আমি আমার যে ক্লাসটা বাকি রয়েছে সেটা একটা হোক কি দুটো এপিসোডের মধ্যে আমি কভার আপ করবো। যাই হোক, অলমোস্ট শেষের দিকে চ্যাপ্টারটা, আমি এই চ্যাপ্টার ওরিয়েন্টেড সমস্ত ডাউটস আমি আমার মতো করে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। সো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।